Hello and welcome to my channel, A Phenomenal English with Shimon. So, আমরা WBCHSC মানে ক্লাস 11-এর আমরা অ্যাস্ট্রোলজিস্ট ডেটা শুরু করেছিলাম। আমরা ফার্স্ট পার্টে এটার ইন্ট্রোডাকশন বেশ কিছুটা করে ফেলেছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, রাইট? আজকে আমরা স্টোরিটা শেষ করে ফেলবো পুরোপুরি। সো সেই অ্যাস্ট্রোলজার যে কিনা নিজের ভাগ্যও জানে না, তো সামনের লোকটার ভাগ্যও বলতে পারা তার কথা নয়, কিন্তু তবু আজকে তার দিন। তো কীভাবে আজকে তার দিন হলো, কেন সে আজকে সাকসেসফুল হলো, দেখে নিই। সো আমরা করেছিলাম বেশ কিছুটা, তার মধ্যে হ্যাঁ, তো আমরা এটাই বুঝেছিলাম যে অ্যাস্ট্রোলজার্স কিন্তু নিজের ব্যাপারেও জানে না, তো অন্যের ব্যাপারেও তার বলতে পারার কথা নয়। সো হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। তো আমাদের অ্যাস্ট্রোলজার গ্রহ নক্ষত্রের ব্যাপারে এত কিছু জানেন না, যদি তার জানা উচিত যেহেতু সে অ্যাস্ট্রোলজার, কিন্তু সে অ্যাকচুয়ালি কিন্তু এত কিছু জানে না, সে অ্যাকচুয়ালি মানুষজনকে ঠকাচ্ছে। Yet he said things he pleased and astonished everyone. That was more a matter of study, practice and shrewd guesswork. তো সে কি কি দিয়ে কাজ চালাতো? সে যতই বলুক না কেন যে আপনার দাদা গ্রহ ঠিক নেই বা নক্ষত্র ঠিক নেই, বা আপনাকে যেরকম বলে না অ্যাস্ট্রোলজাররা যে এই আংটি পরতে হবে বা এটা করতে হবে, তো এই সব জিনিসগুলোই তার কী দিয়ে সে করতো, সেটা হচ্ছে পুরোপুরি তার স্টাডি, মানে একটা মানুষকে আপাদমস্তক স্টাডি করে দেখে যে এর কী প্রবলেম হতে পারে বা না হতে পারে, সেটা দেখে তাকে বলতো। অ্যান্ড গেস করে তা এদের তীক্ষ্ণ, বেশিরভাগ অ্যাস্ট্রোলজারদের মধ্যেই এই ব্যাপারটা থাকে। কেন অনেকেই আছেন যারা সত্যিই কিছু জানেন না, কিন্তু শুধুমাত্র এই স্কিলগুলো দিয়ে লোককে কিছুটা ঠকিয়ে, কিছুটা মন ভুলিয়ে তাদের জীবন চলে, রোজগার চলে। তো যাই হোক, সেটা আমাদের বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে। তো যদি সেই দিক দিয়ে দেখি আমরা, যেহেতু সে একটা মানুষকে পুরোপুরি স্টাডি করছে, একটা মানুষকে নিয়ে পুরোপুরি গেস ওয়ার্ক একটা করছে যে মানুষের জীবনে কী কী প্রবলেম হতে পারে। যেরকম তোমরা যদি কেউ শার্লক হোমসের গল্প শুনে থাকো, তো শার্লক হোমস কী করতো, একটা মানুষকে বা যে কোনো জিনিসকে স্টাডি করতো, করে সেটার ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারতো। তো প্রথমে দূর থেকে শুনে মতো বাবা, লোকটা কি ম্যাজিক ট্যাজিক জানে, এত কিছু বলছে কী করে। কিন্তু পরে আমরা বুঝতে পারতাম যে না, এত কিছুই না, খুবই লজিক্যাল। যেটা শার্লক হোমসের ভাষায় ছিল এলিমেন্টারি, তাই না? খুব সুন্দর করে শার্লক হোমস সেগুলো এক্সপ্লেন করে বলে দিতেন। তো এখানেও কিন্তু সেরকমই গেস ওয়ার্ক, সেরকমই একটা প্র্যাকটিস স্টাডি কাজ করত। আর সে সারাদিনের পর যে রোজগারটা বাড়ি নিয়ে যেত, সেটা তার মনে হতো যে সত্যি এটা তো আমি একটা অনেস্ট মানুষের কাজই করছি, আমি তারটাকে গেস করেছি, তার ব্যাপারে স্টাডি করলাম পুরোপুরি। হ্যাঁ, যেই ইনকামটা আমি করছি এটা সৎ পথেই, এটা আমি ডিজার্ভ করি, এরকম নয় যে পুরোপুরি চিটিং করে কিছু করা হয়েছে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। তো কোনো এক সময় নিজের গ্রাম ছেড়ে সে চলে এসেছিল, কোনো প্ল্যান ছিল না কী করবে জীবনে না করবে। সো ইফ হি হ্যাড কন্টিনিউড, সে যদি একইভাবে কন্টিনিউ করতো তো কী হতো, দেয়ার হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোর ফাদার্স। তো ও তার বাবার যা কাজ ছিল, মানে ফোর ফাদার্সদের যা কাজ ছিল, জমির কাজ মানে কৃষিকাজ, এইসব সে করতেই পারত। টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং, রাইফেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। তো বিয়ে থা করে জমি জমা যা ছিল সেখানে চাষ করে ফসল ফলিয়ে, অ্যানসেস্ট্রাল হোম মানে হচ্ছে নিজেদের যে আদি বাড়ি, তার বা মানে পূর্বপুরুষদের যে বাড়ি, সেখানেই থাকতে পারত। বাট দ্যাট ওয়াজ নট টু বি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান। কোনো এক সময় কাউকে না বলেই তাকে বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস। প্রায় 100 মাইল দূরে, গ্রাম থেকে 100 মাইল ছাড়িয়ে এসে তবে তার নিস্তার ছিল। সম্ভবত সে কোনো এক এমন কাজ করে ফেলেছিল যাতে তার ওই গ্রামে থাকা সম্ভব ছিল, কোনো ক্রাইম বা কিছু, সেটা আমরা জানবো এরপরেই। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশেন ফ্লোড বিটুইন। তো মনে হচ্ছে একটা গ্রামের লোকের কাছে, বিশেষ করে তখনকার দিনে তো এত গাড়ি ঘোড়া এত কিছু ছিল না, তো তখনকার 100 মাইল দূরে কোথাও চলে আসা মানে বিরাট ব্যাপার।
এত সহজসাধ্য জায়গা জিনিস নয় বাড়ি ছেড়ে এত দূরে চলে আসে। তো সেটা করতে হয়েছিল তাকে। অ্যান্ড মনে হয়েছিল তার আর তার যে পূর্বপুরুষদের বাড়িঘর তার মাঝখান থেকে একটা সমুদ্র বয়ে গেছে, না আর হয়তো এবার থেকে ওপারে যেতে পারবে না। Here a working analysis of mankind's troubles, marriages, money, and tangles of human ties. Long practice had sharpened his perception. তো এই লোকটার প্রথম থেকেই মানুষের জীবনে কী কী সমস্যা হতে পারে এই জিনিসগুলো অ্যানালিসিস করতে সে একটু পটু ছিল, পারত। বিয়ে হয়েছে কি না, টাকা পয়সার সমস্যা আছে কি না, মানুষের আর কী কী জীবনে ঝামেলা রয়েছে, এগুলো কিছু কিছু সে কেস করতে পারতো। আগেই বললাম শার্লক হোমস যেভাবে করে থাকে হয়তো। সো লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। তো যেহেতু ও প্র্যাকটিস করেছে, বহুবার চেষ্টা করেছে মানুষকে নিয়ে গেস করতে, কে কী চাইছে, কার মনে কী চলছে, করতে করতে তার এই স্কিলগুলো আরও বেশি শার্প হয়ে গেছে। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটের মধ্যেই সে বলতে পারতো একটা মানুষের জীবনে কী চলছে বা কী গণ্ডগোল আছে। He charged 3 pies per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. সে সব সময় প্রত্যেকটা প্রশ্নের আনসারের জন্য 3 পয়সা করে নিত। তখনকার দিনে তো রুপিসের থেকেও পয়সাটা চলতো বেশি, কেন তখন পয়সার দাম ছিল 1 পয়সা 2 পয়সা, 4 আনা 8 আনা, আগেকার দিনে এইসব চলতো, আমরা শুনেছি। সেই জন্য লোকটা কী করতো যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 পয়স করে চার্জ করতো, আর সামনের লোকটাকে মিনিমাম 10 মিনিট কথা বলতে হতো, তবে গিয়ে লোকটা তার ব্যাপারে কিছু বলতো। কেন কি, যখন তুমি নিজের ব্যাপারে কোনো কথা বলবে তখন সবসময় চান্সেস আছে তুমি নিজের ব্যাপারে কিছু না কিছু ইনফরমেশান লোককে দেবে, তাই না? আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কি তুমি কেমন আছো, তাহলে আমি যদি শুধু 1 লাইনে বলি যে হ্যাঁ ভালো আছি, তাহলে কি কিছু বোঝা গেল? কিছুই বোঝা গেল না, হ্যাঁ ভালো আছি হয়ে গেল। কিন্তু যদি বলি না দাদা আমার তো শরীরটা খারাপ, আমার আজকে এই প্রবলেম, আমার তো বাবা এই করছে, কি মা শরীর অসুস্থ রয়েছে, কি কারোর যদি ফ্যামিলি থাকে, ছেলে মেয়ে ওয়াইফ, যার কথা যে বললো, যদি 5-10 মিনিট আমরা এরকমই কারোর সাথে কথা বলি, তাহলে কী হবে, আমরা নিজেদের ইনফরমেশান অলরেডি বেশ কিছু দিয়ে দেবো, এবং সেখান থেকে কিন্তু আমার ব্যাপারে একটা গেস করার, একটা ভাবনা চিন্তা করার, বা একটা মানুষ যদি চায় যে আমি কীরকম লোক বা কী আমার সমস্যা, এগুলো ইজিলি বের করতে পারে। তার মানে আমার কথা শুনেই আমার কথা আমাকে বলবে। কথাটা হচ্ছে এটাই যে এই যে অ্যাস্ট্রোলজার, সে সামনের কাস্টমারের কথা শুনেই সেখান থেকেই ক্লু বের করে তার সম্বন্ধে বেশ কিছু কথা বলে দিত, এবং সেই সামনের লোকটাও তখন ভাবতো আচ্ছা আচ্ছা তাই তো, ঠিকই তো বলছে, ব্যাস ইমপ্রেস হয়ে যেত, তাকে টাকা দিয়ে বাড়ি চলে আসতো। So, which provided him enough stuff for a dozen answer and advices. তো এই যে 10 মিনিট কথা বলতো, এই 10 মিনিট কথাতেই তার কি হতো, এই 10 মিনিট কথাতেই তার সম্বন্ধে বেশ ডজনখানেক কোশ্চেন আনসারের স্টাফ সে পেয়ে যেত। তো কাস্টমার 10 মিনিট কথা বললেই ও 12টা কোশ্চেন আনসার এমনি ওখান থেকে বলে দিতে পারবে যে কী হয়েছে না হয়েছে। When he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the fullest result for your efforts, 9 out of 10 were disposed to agree with him. তো আরও কিছু ছোটো ছোটো ট্রিক রয়েছে, যে এই পৃথিবীতে যে মানুষ যতটাই সাকসেসফুল হোক বা নাই হোক, সব মানুষের মনেই কিন্তু কিছু না কিছু আক্ষেপ থেকে যায়, যে সে হয়তো যা চেয়েছে পুরোপুরি তা পায়নি। মানে ধরো তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, কেউ হয়তো চেয়েছিল আমি 600+ স্কোর করবো, কিন্তু করতে পারলে না, 550 পেলে, 570-80 পেলে, তা কী হলো, মনে তার মানে কিছু তো ক্ষোভ থাকলো, আক্ষেপ থাকলো, যে না আমি তো চেয়েছিলাম সেটা তো হলো না পুরোপুরি। তো এই জিনিসগুলোই খুবই বেসিক। তাই তুমি যদি অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বলো যে না কাকু আমার না সবে পরীক্ষাটা গেছে কিন্তু আমি কিছু নাম্বার কম পেয়েছি, তো এটা শুনে তো যে কেউই বলতেই পারবে তার মানে যে তোমার জীবনে এরকম অনেক কিছু চলছে, গ্রহ নক্ষত্র ভারী চলছে, তাই তুমি জীবনে যা যা করতে চাইছো চেষ্টা করছো কিন্তু ফুল রেজাল্ট পাচ্ছ না, তার অ্যাকচুয়াল যে রেজাল্ট পাওয়া হচ্ছে সেটা পাচ্ছ না। এটা শুনে তুমি মনে মনে ভাবলে বাবা লোকটা তো অন্তর্যামী, সত্যি তো আমার মনের কথা বুঝে নিয়েছে,
তার মানে তোমার ব্যথা তুমি নিজেই তাকে জানিয়েছো, এবং সে যখন সেটাকে এক্সপ্লেন করছে তুমি ভাবছো বাবা লোকটা তো নিজে থেকে বুঝে গেছে। তো এটাই হচ্ছে তাদের ট্রিক, অ্যান্ড বেশিরভাগ অ্যাস্ট্রোলজারেই কিন্তু এটা করে থাকে। ইজ দেয়ার এনি উমেন ইন ইয়োর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ? তো কী বলতো, আরও জিজ্ঞাসা করতো যে তোমার কোনো ফ্যামিলিতে কোনো মহিলা রয়েছেন বা দূরের কোনো ইয়ে রয়েছেন, আত্মীয় রয়েছেন, যার সাথে কিনা তোমার বনিবনা নেই বা কিছু সমস্যা রয়েছে, বা কী বলতো, ক্যারেক্টার অ্যানালিসিস দিয়ে দিত। মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়ার হি ইজ? ইউ হ্যাভ এন ইমপেচুয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র. This endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding exterior. তো কী বলতো, এইগুলো যদি না জমতো, আগের কথাগুলো যদি না হতো, মিলতো, তখন সে আরও কিছু আর কি বলে দিত যে এই তোমার তো যত সমস্যা, তোমার যে প্রকৃতি, তুমি যে ভেতর থেকে যেমন মানুষ তাই জন্য হচ্ছে। তো তোমার শনির দশাটা যেখানে রয়েছে, আমরা জানি শনি, কেতু, রাহু এইগুলো নিয়ে অ্যাস্ট্রোলজাররা খুব কথা বলেন, গ্রহ নক্ষত্র নিয়ে। তো বলছে তোমার শনির দশার জন্যই তোমার এই অবস্থা, তুমি তো ভাই ভালো মানুষ, মন থেকে খুব ভালো, তোমার বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা নরম। এই কথাগুলো কিন্তু যে কোনো মানুষের মন ছুঁয়ে যায়। যখনই কেউ আমাদের একটু হলেও প্রশংসা করে যে তোমাকে লোকে কিন্তু চিনতে ভুল করে, হ্যাঁ তুমি কিন্তু ভেতর থেকে খুবই ভালো, মন থেকে খুবই নরম কিন্তু বাইরে থেকে শক্ত, তখন আমাদের মনে হয় যে না ঠিক আছে, লোকটা সত্যি তো আমরা যে ভালো মানুষ এটা এই লোকটা চিনতে পেরেছে, আমাদের মনের দরজা তার জন্য খুলে যায়। তো এই লোকটাও কিন্তু ছলে বলে এই কাজগুলো খুব ভালো করে করে ফেলে। তো আমরা সবাই বিশ্বাস করি এটা মনে মনে যে আমাদের বাইরেটা যাই হোক না কেন, ভেতরটা কিন্তু ফরবিডিং, মানে অন্যকে আমরা ক্ষমা করে দিই সহজে, আমরা ক্ষমাশীল। এই কথাগুলো যখন আমাদের কেউ বলে মনে জায়গা করে নেয়। অ্যাস্ট্রোলজারও তাই। ভালো কথা। এরপরে কি বলছে দেখো, দ্য নাটস ভেন্ডার ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। তো এমনই সময় আজকের দিনটা নাট যে বিক্রি করছিল, আমরা আগে পড়েছিলাম যে পাশে একজন বাদাম বিক্রি করছিল, রাজাস ডেলিকেসি বলে। সে তো বিভিন্ন বিভিন্ন নামে নিজের বাদামকে ডাকে, বাদামের বিভিন্ন নাম দেয়, রাজার খাবার বলে, কখনো বলে যে এর থেকে সুন্দর কিছু নেই, খেলেই মজা। সো নাট ভেন্ডার যখন বাড়ি যাচ্ছে আগুন নিভিয়ে, তো এটা অ্যাস্ট্রোলজারের জন্যও সিগন্যাল যে তাকেও বাড়ি যেতে হবে। কেন, নাট ভেন্ডারের যে আলো, সেই আলোতেই কিন্তু অ্যাস্ট্রোলজারও তার জীবিকাটা চালাচ্ছে। আগেই বলেছি, লাস্ট পার্টে আছে, যারা ডেফিনেটলি দেখোনি আই বাটনে ক্লিক করে দেখে নেবে ভিডিওটা, ফার্স্ট পার্টটা। সো যারা মানে যেহেতু নাট ভেন্ডার চলে যাচ্ছে, আগুন নিভে গেল, আলো নিভে গেল, তাহলে আমাদের অ্যাস্ট্রোলজারকে বাড়ি যেতে হবে। ওর তো নিজস্ব কোনো আলো ওখানে ও লাগায়নি, ওর জন্য একটা সিগন্যাল যে ওকেও বান্ডেল আপ করতে হবে, এবার প্যাক আপ হয়ে গেছে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস except for a little shaft of green light which strayed in from somewhere and touched the ground before him. তো একটা সবুজ আলো কোথা থেকে পড়ছে, এছাড়া আর কোনো আলো নেই, বেশ অন্ধকারেই বসে আছে। and touched he picked up his cowrie shells and paraphernalia and was putting them back into his bag. তো প্যারাফার্নালিয়া মানে কি, যেটা আমরা আগেও পড়েছি, দেখো এখানেও দেওয়া আছে, থিংস ইউজড ইন আ পার্টিকুলার অ্যাক্টিভিটি ইকুইপমেন্ট। প্যারাফার্নাল কথা মানে হচ্ছে কোনো একটা প্রফেশনে, কোনো একটা কাজে যে বিশেষ ইকুইপমেন্ট ব্যবহৃত হয় তাকে বলে। তো এখানে অ্যাস্ট্রোলজারের যে ইকুইপমেন্ট কী কী হতে পারে, তার একটা আতস কাজ থাকতে পারে হাত দেখার জন্য, কিছু বইপত্র নোটস থাকতে পারে, এইগুলোকেই প্যারাফার্নালিয়া বলা যায়। তো ভালো কথা, সে তার জিনিসপত্র গোটাচ্ছে আস্তে আস্তে। হি লুকড আপ অ্যান্ড স ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। এমনি অবস্থায় দেখছে একটা ক্লায়েন্ট এসছে, সামনে একজন দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, ইউ লুক সো কেয়ারওন, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। বলছে তোমাকে দেখে তো খুব চিন্তিত লাগছে, তুমি, তাকে বললো যে তোমাকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে, তুমি এক কাজ করো, তুমি আমার সামনে বসো, একটু আমার সাথে গল্প গুজব কথাবার্তা বলো, হয়তো তোমার কিছু ভালো হতে পারে।
সামনের লোকটা কি বলছে দেখো, দি আদার গ্রাম্বল সাম ফেক রিপ্লাই। গ্রাম্বল মানে একটু গজগজ করে বা হালকা রাগের সুরেই হয়তো কিছু বললো, যে সে সত্যিই বোধহয় খুব চিন্তিত বা কষ্টে আছে, তাই অত পাত্তা দিল না। অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। অ্যাস্ট্রোলজারটা আরও জোর দিয়ে বলে, আরে বসো বসো, কী হয়েছে, আমাকে বলো না, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করবো, বা আমার সাথে কথা বলো, তুমি ফ্রি হয়ে যাবে। Whereupon the other thrust his palm under his nose, saying, "You call yourself an astrologer?" তো সামনের লোকটা বেশি কথা না বলে হাত বাড়িয়ে বলল যে, আপনি না অ্যাস্ট্রোলজার? The astrologer felt challenged and said, tilting the other's palm towards the green shaft of light. তো অ্যাস্ট্রোলজারের শুনেই মনে হলো যে আমাকে বোধহয় চ্যালেঞ্জ করবে এবার। তো লোকটার হাতটা নিয়েও একটু সবুজ আলোর দিকে একটু ঘোরালো। ঠিক আছে, কেন, ওকে তো আলোয় দেখতে হবে কিছুটা। আলো না থাকলে কী হয়, মানুষটাকে তো পুরোপুরি পর্যবেক্ষণও করা যায় না। মুখ চোখ ভালো করে না দেখলে বুঝবে কী করে কী প্রবলেম, কী সমস্যা। সো এরকম হাতটা গ্রিন আলোর দিকে ঘুরিয়ে দেখে ও কিছু একটা বলতে গেল। বলছে কি, ইয়োর ইজ আ নেচার। ওহ স্টপ দ্যাট, দ্য আদার সেড। যেই বলেছে যে তোমার নেচার তো এরকম বা এরকম কিছু বলতে যাচ্ছে, তো সামনের লোকটার অত পছন্দ হয়নি। তো বলে দিয়েছে যে দাঁড়ান, টেল মি সামথিং ওয়ার্থওয়েল। কাজের কিছু বলুন, এসব আলতু ফালতু আমার সম্বন্ধে আমি কিছু জানতে চাইছি না। হ্যাঁ, our friend felt piqued. I charge only 3 pies per question, and what you get ought to be good enough for your money. তো আমাদের অস্ট্রোলজার কী বললো, যে দেখো বন্ধু, আমি তোমার বোধহয় এইসব পছন্দ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তুমি প্রশ্ন আমাকে করতে পারো, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই, অ্যান্ড তুমি যা যা আনসার পাবে সেটা তোমার জন্য যথেষ্ট হবে, যা টাকা দেবে সেই হিসাবে যথেষ্ট আনসার তুমি পেয়ে যাবে। At this the other withdrew his arm, took out an anna and flung it out to him, saying, I have some question to ask. If I prove you are bluffing, you must return that anna to me with interest. বলছে দেখো, আমার কিছু প্রশ্ন আছে, আমি তো তোমাকে 3 পয়সা নয় 1 আনা দেবো। 1 আনা অনেকটাই বেশি, তো 3 পয়সার চেয়ে, তো বলছে যে আমি তোমাকে 1 আনা দেবো, যদি তুমি আমার আনসার ঠিকঠাক দিতে পারো তো এটা তোমার, আর যদি আমি দেখি যে তুমি ব্লাফিং করছো, মানে উল্টোপাল্টা বলছো, জাস্ট চিটিং করার চেষ্টা করছো, আজে বাজে বলছো, তাহলে কিন্তু তোমাকে রিটার্ন আমায় করতে হবে ইন্টারেস্ট সমেত, মানে 1 টাকা দিলে হয়তো 1.5 টাকা ফেরত দিতে হতে পারে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। তো দেখেছো, আবার আমাদের অ্যাস্ট্রোলজারও কিন্তু বিজনেসে পাকা। বলছে ঠিক আছে, আপনি যখন আমাকে চ্যালেঞ্জ করছেন তাহলে আমার দিক থেকেও তো একটু চ্যালেঞ্জের দিক থাক। আমি যদি ঠিক আনসার দিই, আপনি কি আমায় 5 টাকা দেবেন? নো। অর উইল ইউ গিভ মি 8 আনাস? তো 8 আনা দেবেন? অল রাইট। 5 টাকা চেয়েছিল, 5 টাকা তো তখনকার দিনে বিশাল ব্যাপার, 5 টাকা পাওয়া মানে 1 মাস সংসার চলে যাবে আর কি। ঠিক আছে, কিন্তু বলছে 5 টাকাও দেবো না, ঠিক বললে তাহলে 8 আনা দিন। বলছে হ্যাঁ ঠিক আছে 8 আনা, মানে 50 পয়সা দেবে। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউর রং। বলছে ঠিক আছে, আমি 50 পয়সা বা 8 আনা দিতে পারি, তোমাকে কিন্তু টুয়াইস দিতে হবে, তুমি যদি ভুল বলো তোমাকে ডাবল ফেরত দিতে হবে, মানে 1 টাকা ফেরত দিতে হবে। দেখো চ্যালেঞ্জ হয়ে গেছে পুরো। দিস ফ্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড। তো এরকম সন্ধি ওরা করে নিল আগেই, যে এরকম ব্যাপার, ঠিক বললে 50 পয়সা পাবে অ্যাস্ট্রোলজার, ভুল বলে অ্যাস্ট্রোলজারকে 1 টাকা দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন। তো অ্যাস্ট্রোলজার আগেই কিছু কথা বলার আগে একটু ভগবানকে ডেকে নেয়, একটু প্রেয়ার করে দিল। অ্যাজ দি আদার লিট আর চেরট, চেরট মানে হচ্ছে বুঝতেই পারছো, বড় বড় সিগারেটের মতনই দেখতে হয়, একটু মোটা চুরুট যাকে আমরা বলি, এই চেরট সে খাচ্ছে লোকটা। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। তো এতে একটু অ্যাস্ট্রোলজারের সুবিধা হলো, ও যখন চুরুটটা খেতে গেল, একটা ম্যাচ লাইট জ্বালিয়ে, দেশলাই জ্বালিয়ে চুরটাকে ধরালো। তো অ্যাস্ট্রোলজার সেই আলোতে ওর মুখটা দেখতে পেল। There was a pause as cars hooted on the road. Jet car drivers swore at their horses, and the babbles of the crowd agitated the semi-darkness of the park. তো আশেপাশে তো বেশ অন্ধকার, যেখানে
মাঝে মাঝে কী হচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, তাদের হর্ন শোনা যাচ্ছে। জুটকা ড্রাইভার মানে ঘোড়ার গাড়ি টাড়ি রয়েছে কিছু, সেগুলো মানে হর্সদের সাথে তাদের যে মালিক, জুটকা ড্রাইভারের যে ওনার বা ড্রাইভার, তারা মাঝে মাঝে বলছে এই ঘোড়া এইদিকে চল, এই ওই দিকে চল। আর কিছু ক্রাউড আশেপাশে রয়েছে যারা উত্তেজিত লাফালাফি ঝাপাঝাপি করছে পার্কে তখন। দি আদার স্যাট ডাউন সাকিং হিজ চেরোট, পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি। তো সামনের লোকটা ক্লায়েন্ট আর কি, চুরুট খাচ্ছে, সিগারেটের ধোয়া বের করছে। অ্যাস্ট্রোলজারটা একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে আজকে, কেন এমন একটা তাকে চ্যালেঞ্জ করে বসেছে সামনের লোকটা। আজ অব্দি কেউ তাকে চ্যালেঞ্জিং মোডে আসেনি, যে নিরীহভাবে এসছে, জিজ্ঞাসা করেছে, ও কিছু আনসার দিয়েছে, খুশি হয়ে চলে গেছে। এই লোকটা অলমোস্ট চ্যালেঞ্জ করে দিচ্ছে। ফলে আমাদের অ্যাস্ট্রোলজারের জন্য একটু কঠিন হচ্ছে ব্যাপারটা। সো কি বলছে দেখো, হিয়ার টেক ইউ আনা ব্যাক, আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, ইট ইজ লেট ফর মি টুডে, হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ। তো হঠাৎ অ্যাস্ট্রোলজার কী ভাবলো যে না থাক, একে চ্যালেঞ্জ করেছে, যদি ভুল বলি টাকা ফেরত দিতে হয়, মুশকিল হয়ে যাবে। বলছে দেখো আমি এসব চ্যালেঞ্জ অত পছন্দ করি না, আমাকে কেউ করেও না চ্যালেঞ্জ, আমার আজকে এমনিতেও দেরি হয়ে গেছে, তুমি এক কাজ করো, টাকা নাও, তোমার টাকা, আমি আজ উঠি, আমার অনেক কাজ আছে। The other held his wrist and said, "You can't get out of it now. You dragged me in while I was passing." বলছে একদম না, খবরদার, এখন তুমি উঠে যেতে পারবে না। আমি তো প্রথমে তোমার কাছে স্বেচ্ছায় আসিনি, তুমি আমাকে টেনে এনেছো, যে তোমাকে বললে নাকি সব সমাধান হয়ে যাবে। তুমি এবার আমাকে উত্তর দাও, তবেই যাবে। The astrologer shivered in his grief and his voice shook and became faint. The astrologer একটু ভয়ই লাগলো, যে এই হাতটা ধরে একটা লোক থ্রেটের গলায় বলছে, অলমোস্ট থ্রেটনিং করছে যে তোমাকে যেতে দেবো না, আমাকে বলেই যেতে হবে। তোর গলাটাও একটু ফ্যাকাশে হয়ে গেল। অ্যাস্ট্রোলজার ভয় ভয় বললো, দাদা আজকে ছেড়ে দিন, আমি আপনাকে কালকে বলবো না, কী আছে, সমস্যা কী, কালকে আপনি আসুন না। দি আদার থ্রাস্ট ইজ ফার্ম ইন ইজ ফেস অ্যান্ড সেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। সামনের লোকটা কিছুতেই কিন্তু ছাড়ার বান্দা নয়, যে নাচরবান্দা হয়ে বলল যে বলতেই হবে, চ্যালেঞ্জ আজকেই বলবে। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, গলা শুকিয়ে আসছে। অ্যাস্ট্রোলজার তখন বলছে, দেয়ার ইজ এ উমেন, যেই বলতে গেছে ও সেই কমন ডায়লগ, যে কোনো এক মহিলা আছে, স্টপ, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, সাচ আই সাকসিড ইন মাই প্রেজেন্ট, সাচ অর নট। তোকে ডাইরেক্ট জিজ্ঞাসা করলো যে আমি ওইসব চাই না, কে মহিলা আমার জীবনে আছে নেই, তুমি এক কাজ করো, বলো আমি যে জিনিসটা খুঁজছি সেটা আমি পাবো কি না, আনসার দিস অ্যান্ড গো, আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগজ অল ইউর কয়েন্স। বলছে কি, এই কোশ্চেনের আনসার সোজা সোজা দাও আর চলে যাও, না হলে কিন্তু যতক্ষণ না তোমার সব কয়েন আমি নিয়ে নেবো ততক্ষণ যেতে দেবো না, চ্যালেঞ্জ করেছি আগেই। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস এন্ড রিপ্লাইড, তো কিছু মন্ত্রতন্ত্র আবার পড়ে নিল, বলল ঠিক আছে আমি বলবো, আইল স্পিক, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং। আমি যেটা বলবো সেটা যদি তোমার মন মতো হয়, আমাকে 1 টাকা দিতে হবে। এবার একটু বাড়িয়ে দিচ্ছে, যাতে এত বেশি দর কষাকষি, এত বেশি চ্যালেঞ্জ, এত বেশি প্রেশার ওর উপর এসছে, ও ভাবছে টাকাটাও বেশি পাওয়া উচিত, নাহলে আমার বলে লাগবে, আদারওয়াইজ আইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। বলছে কি, আমাকে 1 টাকা দিলে তবেই আমি বলবো, যা বলবো তোমার হয়তো কনভিন্সিং লাগবে, কিন্তু তোমাকে 1 টাকা না দিলে আমি বলবো না, আর তুমি তখন যা ইচ্ছা করো। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, তো কাস্টমার অ্যাগ্রি করেছে, চলো, অনেক না দেবো না এইসব করে হ্যাঁ বলেছে। অ্যাস্ট্রোলজার বলল, ইউ আর লেফট ফর ডেড, তোমাকে অলমোস্ট মৃতপ্রায় অবস্থায় ছেড়ে চলে যাওয়া হয়েছিল, ঠিক বলছি? যে এই কথাটা বলেছে আমাদের কাস্টমার কিন্তু একটু ইন্টারেস্টেড মনে হলো। টেল মি মোর, আরও বলো। আর নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তোমার শরীর ছুঁ একবার একটা ছুরি চলে গেছে, ঠিক কথা। গুড ফেলা, হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, সত্যি তাই, তার বুকে একটা ক্ষত দাগ, সেটা সে দেখালো, সত্যি তো, আর কি জানো। অ্যান্ড দেন ইউ আর পুশড ইন্টু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তোমাকে একটা কুয়োতে, একটা পাতকুয়োতে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল পুকুরের একটা মাঠের পাশে। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে ওখানেই ছেড়ে চলে যাওয়া হয়েছিল, তুমি হয়তো মরেই যেতে। I should have been dead if some passerby had not chanced to peep into the well, examine the other, overwhelmed by enthusiasm. তো কী বলছে, কাস্টমারও বুঝলো যে না, কথা তো ঠিক বলছে, যে করেই হোক, কীভাবে জানে না,
কিন্তু অ্যাস্ট্রোলজার আজকে সব ঠিক কথা বলছে, যেন সত্যি তার মধ্যে কোনো ভগবান এসে বলি দিচ্ছে, কোনো অন্তর্যামী হয়ে গেছে সে। বলছে ঠিকই বলেছেন দাদা, আমাকে ফেলে দিয়ে চলে গেছিলো ছুরি মেরে এই পাতকুয়োতে। কেউ যদি উকি মেরে না দেখতো আমি হয়তো ওখানেই থেকে যেতাম। কিন্তু কবে আমি সেই লোকটাকে পাবো যাকে আমি খুঁজছি, যে আমায় মেরেছে? হি আস্কড, ক্লেঞ্চিং হিজ ফিস্ট। হাত মুঠো করে তখনও রাগের বসে সে বলছে, কবে পাবো ওই লোকটাকে? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। আমাদের অ্যাস্ট্রোলজার বলছে এই পৃথিবীতে পাবেন না, পরজন্মে আবার পরের জীবনে অন্য জগতে পাবেন। হি ডায়েড 4 months ago ইন আ ফার অফ টাউন। সে 4 মাস আগে মারা গেছে অন্য এক গ্রামে দূরে। ইউল নেভার সি এনি মোর অফ হিম। আর তাকে দেখতে পাবেন না। দি আদার গ্রোন্ড অ্যান্ড হিয়ারিং ইট, দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড, গুরু নায়ক। গুরু নায়ক বলতেই আমাদের মানে কাস্টমার হাঁ হয়ে গেছে। কি, আপনি আমার নামও জানেন? পুরো অবাক, যে লোকটাকে তো আমি নাম বলিনি, কী করে বুঝলো আমার নাম গুরু নায়ক? As I know all other things, Guru Nayak, listen carefully to what I have to say. Your village is 2 days' journey due north of this town. Take the next train and be gone. I see once again great danger to your life if you go from home. বলছে গুরু নায়ক, তুমি এক কাজ করো, আমি তো সব কথাই জানি তোমার ব্যাপারে, তা আমি তোমায় বলছি যে আজকেই তুমি এখান থেকে ট্রেন ধরো। তোমার গ্রাম তো উত্তর দিকে, 2 দিনের জার্নি এখান থেকে। নেক্সট ট্রেন ধরে বাড়ি চলে যাও। তুমি বাড়ি থেকে বেরোলেই তোমার জীবনে আরও বড় একটা ফাড়া, একটা ডেঞ্জার, একটা কিন্তু আমি ক্ষতি দেখতে পাচ্ছি। হি টুক আউট অফ ইঞ্চ অফ সেক্রেড অ্যাশ। অ্যাস্ট্রোলজার তারপরে একটা কোনো জায়গা থেকে ছাই, একটা পবিত্র ছাই নিয়ে তার মাথায় ভালো করে লাগিয়ে দিল। বলছে নাও, তোমার কপালে ভালো করে লাগিয়ে নাও, বাড়ি যাও, তোমার কিছু হবে না। কিন্তু তুমি যদি বাইরে বাইরে ঘোরো তাহলে কিন্তু জীবনে অনেক সমস্যা হতে পারে। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড অ্যাগেন অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। যে দক্ষিণের দিকে গ্রামে আর আসবে না, তাহলে অন্তত 100 বছর বাঁচবে। ওয়াই শুড আই লিভ হোম অ্যাগেন? বলছে আমি আবার বাড়ি ছেড়ে আসবোই বা কেন? দি আদার সেড রিফ্লেক্টিভলি, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস। আই হ্যাভ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ। তো বলছে কি যে না, আর বাড়ি ছেড়ে যাবো কেন? ক্লায়েন্ট বলছে আমি তো ওই লোকটাকে খুঁজছিলাম, ওই লোকটাকে পেলে ওকে মেরে শেষ করে দিতাম, গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু তাকে তো আর পাবো না, সে তো আমার হাত থেকে বেরিয়ে গেল। শুধু আশা রাখবো সে যেন সত্যি যেরকমভাবে তার মৃত্যু সে ডিজার্ভ করে, সেরকম মৃত্যু যাতে তার হয়, যেন উচিত, মানে আমাকে কষ্ট দিয়েছে সেও যেন কষ্টের পেয়ে মরে যায়। জাস্ট লজারও বলছে ইয়েস, তাই হয়েছে। হি ওয়াজ ক্রাশড আন্ডার লরি। একটা লরির নিচে চাওয়া পড়েছিল, সে কষ্ট পেয়ে মরেছে। দি আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। শুনে আনন্দ পেয়েছে যে সত্যিই তাই, লরির নিচে চাওয়া পড়েছে, আমাকে কষ্ট দিয়েছিল, ঠিক হয়েছে। The place was deserted by the time the astrologer picked up his article and put them into his bag. The green shaft was also gone, leaving the place in darkness and silence. The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. তো অ্যাস্ট্রোলজারকে বেশ কিছু কয়েন টয়েন দিয়ে, টাকা পয়সা দিয়ে সত্যি খুশি করে সেও চলে গেছে। রাতের অন্ধকার, গ্রিন লাইটটাও আস্তে আস্তে বন্ধ। অ্যাস্ট্রোলজারও নিজের জিনিসপত্র গুছিয়ে বাড়ি যাচ্ছে। ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। অ্যাস্ট্রোলজার নিজের বাড়িতে পৌঁছালো। মিড নাইট হয়ে গেছে, রাত 12টা বাজে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন। যা হয়, স্ত্রীরা ওয়েট করছে তার স্ত্রী, এবং বললো কেন এত দেরি কেন তোমার? হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, কাউন্ট দেম, নাও, টাকা পয়সা আজকে এনেছি অনেক, গোনো। তো সবাই জানোই, টাকা পয়সা দেখলে সবাই খুশি হয়ে যায়। তো ওয়াইফকে বললো গোনো কত টাকা এনেছি আজকে। 1 man gave all that, 12.5 আনাস। দেখো সব গুনে মহিলাটা বললো হ্যাঁ 12.5 আনাজ আছে। শি ওয়াজ ওভারজয়েড, বলছে এত টাকা পেয়েছো? আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমরো। কালকেই গুড় আর নারকেল নিয়ে আসবো, পাটি স্যাপটা হবে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, আই প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। তো বলছে যে বাচ্চারাও খুব খেতে চাইছিল, মিষ্টি টিষ্টি বানিয়ে দেবো ওখানে। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি আ রুপি, সেড দ্য অ্যাস্ট্রোলজার। বলছে যে দেখ, ওই বদমাইশটা তো আমাকে তাহলে চিটিং করলো, ও আমাকে 1 টাকা দেবে বলেছিল, কিন্তু সেটা হলো না, মোটে 12 আনা দিয়েছে। তো কিছু কম দিয়েছে না, 12 আনা মানে অলমোস্ট 75 পয়সা, যেহেতু 12.5 বলেছে একটু বেশি, 75-80 পয়সা দিয়েছে, তার কিছু পয়সা কম আছে। বলছে তোমাকে খুব চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং? বলছে নাথিং। আফটার ডিনার সিটিং অন দ্য পাইল হি টোল্ড হার। একটা বসার জায়গা পাইল, সেখানে বসে ডিনার করার পর বলছে
যে জানো, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, আমার ঘাট থেকে একটা বোঝা নেমে গেল আজকে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি ভেবেছিলাম আমার হাতে একটা লোকের খুন হয়েছে, তার মৃত্যু বোঝা আমি নিয়ে বেড়াচ্ছিলাম। দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, সেটেলড হিয়ার অ্যান্ড ম্যারিড ইউ, হি ইজ অ্যালাইভ। বলছে যে সেই লোকটা যাকে আমি মেরে ফেলেছিলাম বলে জানি সেই লোকটা বেঁচে আছে, তার জন্যই এতদিন পালিয়ে বেরিয়েছি যাতে কেউ খুঁজতে না পারে, তোমাকে বিয়ে করেছি, এখানে থেকেছি। তো ওর ওয়াইফে বলছে, তাই তুমি কি তাকে মারার চেষ্টা করেছো? ইয়েস, ইন আওয়ার ভিলেজ when I was a silly youngster we drank, gambled and quarreled badly one day. Why, think of it now, time to sleep, he said, yawning and stretched himself on the pile. তো তার সেই ছোট বেঞ্চেই হাই তুলতে তুলতে বললো, থাক আর ওইসব কথা বলে লাভ নেই। যখন আমি ইয়াং ছিলাম একদিন একটু মদ্যপান হয়ে গেছিলো, জুয়া টুয়া খেলেছিলাম, ঝগড়াঝাটির ফলে কোনো এক বন্ধুকে এরকম মারতে উদ্যত হয়েছিলাম, কিন্তু যাই হোক সে যে বেঁচে আছে এটাই ভালো, আর এসব কথা বলে লাভ নেই, চলো শুয়ে পড়ি। তো এখানেই দেখো অ্যাস্ট্রোলজার এর গল্প শেষ হচ্ছে। তার মানে কি অ্যাস্ট্রোলজারই ওই লোকটাকে মারতে চেয়েছিল, বা কোনো এক কারণে ঝগড়াঝাটিতে যা হয় আর কি, কম বয়সে মানুষ অনেক ভুল করে, সেরকম একটা ভুল সে করে ফেলেছিল। সে জানতো সে মরে গেছে, কিন্তু আজ সে জানতে পারলো না সে বেঁচে আছে। কারণ সেই আলোতেই, সেই সবুজ আলোতেই হয়তো তার সেই পুরনো বন্ধু বা তার সেই শত্রু যাই বলো, তার মুখ চিনতে পেরে তাকে এত ডিটেলস বলে তার থেকেই বেশ কিছু টাকা পয়সা সে ইনকাম করে নিয়েছে। তাই জন্য আজকে সত্যি অ্যাস্ট্রোলজার ডে। আজকে যদি ওই লোকটা অ্যাস্ট্রোলজারকে চিনতে পারতো তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজার খুন হতে পারতো, তাহলে সেটা একদিক থেকে বাঁচো, প্লাস ইনকামও ভালো হয়েছে। তাই জন্য আজকে সত্যি সত্যি অ্যাস্ট্রোলজারেরই দিন। তো আশা করি গল্পটা খুব ভালো লাগবে তোমাদের, এক্সপ্লেনেশন পড়তে থাকো, ভালো থাকো, এর কোয়েশ্চেন আনসারও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ।